Okay, so if we look into class code, uh, text file, text file আমরা append করছি, data file আমরা append করছি, object file আমরা append করছি. Now, what is the issue in object file? এই যে এখন একটু কথা বন্ধ করেন, এতক্ষণ তো বলছেন হ্যালো, এই যে ফোনে কথা বলছেন যে বন্ধ করেন. Now, did we check the file size? Did we calculate the file size in last class? ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু এটাকে আরেকবার একটু রান করব. So let's delete the files, all three files, okay, and run it again. Okay. So case number okay, so write objects from array list to files. All three files are created. Now, if we look into the text file, we can see slash n দেই নাই আমরা. ওকে, পাশাপাশি চলে আসছে কেন? স্ল্যাশ n দেওয়া হয় নাই ওই কারণে. তাহলে আমরা স্ল্যাশ nটা যদি দিতে চাই, আমরা টেক্সট ফাইল রাইট, প্লিজ নয়েজ বন্ধ করেন. So while we are writing, রাইট করছি কোথায়? লুপের ভেতর. এই এখানে একটা স্ল্যাশ n দিয়ে দিলে আমরা দেখতে পাবো যে কন্টেন্ট গুলো নেক্সট লাইনে চলে আসছে. আচ্ছা, এই যে পিছনে বলছি প্লিজ স্টপ দ্য নয়েজ, কিপ অন টকিং. বাইরে গিয়ে কথা বলেন, ক্লাস যদি নাই শোনেন এখানে ডিস্টার্ব করছেন কেন? ওকে, সো লেটস রান ইট এগেন. আমরা একটু স্লোলি স্টার্ট করছি কারণ কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট. আজকে মোটামুটি আমাদের সিলেবাসের একটা অলমোস্ট শেষের দিকে আমরা চলে যাব. ওকে, সো ফাইলস আর ক্রিয়েটেড. তাও যেহেতু আমরা এখন ওই লেটারের রাইট মেথডে স্ল্যাশ এন সহ আমরা রাইট করছি টু স্ট্রিং অফ ইচ অবজেক্ট, তার মানে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা অবজেক্টের ফিল্ড গুলো কমা সেপারেটেড হয়ে টু স্ট্রিং গুলো রাইট হয়ে গিয়েছে. নাও ক্যান ইউ টেল মি দ্য সাইজ অফ দিস ফাইল? প্রথম ভ্যালুটা কি? আইডি, which is an integer, case ID. পরের ভ্যালুটা কি? NID, applicant ID বা NID, which is long. এরপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন, তারপরে হচ্ছে লোকাল রেট, তারপর হচ্ছে পুলিশ স্টেশন. তাহলে এই ফাইলটার সাইজ কত? It is a text file. We have used file writer to write the content as a text. So can you tell me the file size? বলেন. কেস আইডির জন্য কত বাইট লাগবে? অ্যাপ্লিকেন্ট আইডির জন্য কত বাইট লাগবে? একটাও হয় না. তাহলে এখন ঠিক করে বলেন. 1 byte, because it is a character text file.
আপনি তো ওখানে ইন্টিজার রাইট করছেন না, ইন্টিজারের ডিজিট গুলোকে ক্যারেক্টার হিসেবে রাইট করছেন, আপনার লং এর ডিজিট গুলোকে ক্যারেক্টার হিসেবে রাইট করছেন। তো তাহলে বলতে পারবেন যেখানে কত বাইট আছে এই লাইনটাতে? $29 ইনক্লুডিং কমা, আপনি তো কমাও সেভ করছেন। 29, তাহলে এটাতে একটা ক্যারেক্টার কম আছে, এটাতে একটা ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টার বেশি আছে, তাহলে কি দাঁড়াবে? 3 × 29 + 1, এখানে একটা কম, এখানে দুইটা বেশি, তাহলে কত হয়? হ্যাঁ, কত হয়? কত হয় টোটাল? এটা যদি 29 হয় তাহলে তিনটা মিলে কত? এটাতে একটা ক্যারেক্টার কম, এটা 88। ওকে, তাহলে কিন্তু ফাইলের সাইজ যদি দেখেন তাহলে সে দেখাচ্ছে 91, তাহলে আরো 3 বাইট বেশি। কেন? হ্যাঁ, উনি তো বললো এটা 29, তাহলে এটা 29 হলে এটা 28 আর এটা 30, তাহলে 88। ওনার হিসাব ঠিক আছে, কিন্তু 91 হওয়ার কারণ হলো আপনি স্ল্যাশ এন্ড রাইট করছেন, নন প্রিন্টেবল ক্যারেক্টার। স্ল্যাশ এন্ড, দ্যাটস এ ক্যারেক্টার। হ্যাঁ, তো ওটা নন প্রিন্টেবল ক্যারেক্টার, সো ইউ ডোন্ট সি দ্যাট, বাট ওটার এফেক্ট দেখতে পাচ্ছেন যে পাশাপাশি না গিয়ে পরের লাইনে চলে গেছে। ওকে, সো 91 ক্যারেক্টার, 91 বাইটস, দ্যাট ইজ দ্য ফাইল সাইজ। আমরা এটা দেখতে পাচ্ছি, এই যে 91 বাইটস। ওকে, এই যে 91 বাইটস। নিচেরটা মানে হ্যাঁ, এটা এই যে 28 এখানে শেষ হচ্ছে, দুইটা বেশি, সি বেশি, কিন্তু আমার এখানে আপনার ওখানে একটা সি বেশি। হ্যাঁ, একটা সি বেশি হলে কত হবে? 88 না 89 না 90, 88। তো তিনটা স্ল্যাশ এন যোগ করলে তো 91ই হয়। ঠিক আছে, চুলচেরা বিশ্লেষণ বাসায় গিয়ে করুন। এখন same question I am asking you, in the data stream what you have written in the data file, not object file, the data file. You have written 3 integers, which ID গুলো, 3 long, তারপরে ডেসক্রিপশনের জন্য 3 string, 3 local date objects। কিন্তু আমরা লোকাল ডেট লিখি, রাইট করি নাই, আমরা করেছি কি, আমরা করেছি হলো গিয়ে টু স্ট্রিং অফ দ্য লোকাল ডেট, ইফ আই এম নট রং। এই যে লোকাল ডেটের স্ট্রিং ভার্সনটাকে আমরা রাইট করেছি, তার মানে ওটা একটা স্ট্রিং। তাহলে আমরা আলটিমেটলি 9টা স্ট্রিং রাইট করেছি, বাট নো কমা, কারণ বাইনারি ফাইলে তো কমা রাখার দরকার নেই। বাইনারি ফাইল তো আপনি টেক্সট এডিটরে খুলবেন না যে ভিজুয়ালি বোঝার জন্য কমা সেপারেট করে আছে, রাইট? ওকে, নাও হোয়াট উইল বি দ্য সাইজ অফ দ্যাট ডাটা ফাইল? নাও তিনটা ইন্টিজারের জন্য কত বাইট লাগবে? তিনটা লং এর জন্য ওকে 3824। সো ইন্টিজার, ফ্লোট, লং, ডাবল, শর্ট, ক্যারেক্টার, এগুলোর নাম্বার অফ বাইটস ফিক্সড। আমরা জানি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কত বাইট সে অকুপাই করে, বাট হোয়াট ইজ দ্য সাইজ অফ দ্য স্ট্রিং? ইটস ভেরিয়েবল। তাহলে আমরা যদি এই স্ট্রিংটাকে কনসিডার করি, এই স্ট্রিংটার জন্য কত বাইট লাগবে? ডেসক্রিপশন 4 bytes, because
It's not array of character. There is a difference. If it is an array of characters, character also is a data type. তাহলে আপনি বলতে পারতেন চারটা এলিমেন্ট আছে, চারটা ক্যারেক্টার, সো 4, অ্যারেটার সাইজ 4। ইটস এ স্ট্রিং। তো স্ট্রিং এর ক্ষেত্রে যেটা হয়, whatever is your visual content, it ends with a null character /0, also followed by carriage return character, যেটা দিয়ে আপনি এন্ড করছেন ইনপুটটা, সেটা স্পেস হতে পারে, এন্টার হতে পারে। ওকে, তো তাহলে এই স্ট্রিংটার সাইজ হবে 6 বাইটস। নাও অফ কোর্স নাল ক্যারেক্টার, ক্যারেজ রিটার্ন এগুলো নন প্রিন্টেবল ক্যারেক্টার, সো ইউ ডোন্ট সি হিয়ার। বাট আপনি যখন লেন্থ বের করবেন স্ট্রিং এর str.length, তখন কিন্তু সে 4ই বলবে, বাট অ্যাকচুয়ালি সে প্রিন্টেবল ক্যারেক্টারটার লেন্থ আপনাকে দিচ্ছে, যাতে ইউ ডোন্ট গেট কনফিউজড। মানে আপনার যে ইন্টেন্ডেড কন্টেন্ট সেটার লেন্থ দিবে, বাট টু ইন্ডিকেট, কারণ এটা তো আপনি না হলে রিড করবেন কিভাবে একটা স্ট্রিং? আপনি তো জানেন না যে 8 বাইট গুনলে আমি স্ট্রিং পেয়ে যাবো। এটা আপনি লং এর ক্ষেত্রে বলতে পারেন, ডাবল এর ক্ষেত্রে বলতে পারেন, আপনি বলতে পারেন এখান থেকে 4 বাইট রিড করলে আমি ইন্টিজার পেয়ে যাবো। স্ট্রিং এর ক্ষেত্রে তো এরকম বলা যাবে না যে এত বাইট রিড করলে আমি স্ট্রিং পেয়ে যাবো। সো ইউ নিড টু look for a special character which is end of the string, so that is the null character. Okay, /0 is the null character. সো তাহলে এখন আমার এই ফাইলটার সাইজ কত হবে বলতে পারেন? তাহলে একটু কেউ একজন লেখেন, এই 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 যে ডেসক্রিপশন থেকে কত বাইট লাগবে 3টা স্ট্রিং এর জন্য? এটা 6 বাইট, এটা 6 বাইট, এটা 7 বাইট। স্ট্রিং ভেরিয়েবল তাহলে কত হলো? তাহলে লেখেন 3টা ইন্টিজারের জন্য 12, 12 প্লাস 3টা লং এর জন্য 24 প্লাস এখানে কত 19। আচ্ছা, এই ডেটের জন্য এটাও একটা স্ট্রিং, এখানে কত বাইট লাগবে? 12 বাইটস ইচ। 12 বাইটস বুঝছেন তো? ওই যে দুইটা এক্সট্রা ক্যারেক্টার আছে, তাহলে প্লাস 36 করেন। আর ভাটারার জন্য 8, বাড্ডার জন্য 7, গুলশানের জন্য 9। নো কমা, কারণ কমা তো আমরা রাইট করিনি। তাহলে 127। এইখানে কত দেখাচ্ছে? এটা বোধহয় আগেই ছিল, এগুলো মনে হয় আগেই ছিল। আমি রাইট করতে না করি নাই? করছি না? রাইট ইন, রাইট ইটিএফ, রাইট লং, রাইট ইটিএফ, রাইট ইটিএফ। এটার নাম কি দিয়েছি আমরা? ডাটা। ওকে, আচ্ছা এখন অবজেক্ট ফাইলটার সাইজ কত হবে বলে মনে হচ্ছে আপনার? তাহলে এখান থেকে আমরা হিসাব করে কি পেলাম? রাফলি কত কত আসে টোটাল? 115। তাহলে অবজেক্ট ফাইলের সাইজ এরকম আসা উচিত, ওইরকমই আসা উচিত। কিন্তু অবজেক্ট ফাইলে ডিফার করবে, কারণ এখানে আপনি লোকাল ডেটকে লোকাল স্ট্রিং হিসেবে রাখছেন, অবজেক্ট ফাইলে যেটা লোকাল ডেট হিসেবেই বসছে। এখন লোকাল ডেটের ফিল্ডের উপর ডিপেন্ড করবে, যে লোকাল ডেট বেসিক্যালি ন্যানোসেকেন্ড পর্যন্ত রিপ্রেজেন্ট করতে পারে। তো ডিফল্ট ডিসপ্লেতে আমরা শুধু ইয়ার, মান্থ এন্ড ডে দেখি, বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি ইফ ইউ ওয়ান্ট আপনি ওখানে আওয়ার, মিনিট, সেকেন্ড এন্ড অলসো ওই যে ন্যানোসেকেন্ড পর্যন্ত যেতে পারবেন। তাহলে সেই কয়টা ফিল্ডের জন্য সেগুলো যদি ইন্টিজার হিসাবে থাকে, তাহলে ততগুলো সেই কয়টা ইন্টিজার হচ্ছে লোকাল ডেটের জন্য লাগে। তো মোটামুটি আমরা যদি ধরি 1-150 বাইটের মধ্যেই থাকবে আশেপাশে, তাই না? তো এখন এখানে আমরা যদি একটু ফাইলটার সাইজটা দেখি,
এটা সাইজটা দেখেন 0 বাই, আচ্ছা তাহলে আমার মনে হয় ক্লাসে বলছিলাম যে কি যেন একটা প্রবলেম হয়েছে। আচ্ছা ওকে ওকে ও আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা আমরা যদি আমাদের মডেল ক্লাসটা একটু দেখি, ও 9 সিরিয়ালাইজেবল আমরা করেছি, এটাই বাকি ছিল। আমরা ক্লোজও তো করেছি তাই না? 3টে স্ট্রিম কি ক্লোজ হয়েছে? না, ক্লোজ হয় নাই তো, এই কারণে ক্লোজিং দেখাইছিলাম। হ্যাঁ 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 ওকে দেখেন আমাদের এই যে এটা রাইটের না, রাইটের কোনটা? এইটা, হ্যাঁ এটা হবে না। ওকে, তো কেন হচ্ছে না খেয়াল করেন, আমি এটা কোন সেকশনে আছি? এটা সেকশন 4, এটা সেকশন 4 এরই তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে আমার ফাইল 1। আমি এখানে কি করলাম, আমার লুপের মধ্যে গিয়ে কোথায় রাইট করছি? ও রাইট, হ্যাঁ এফ, এই যে আমরা এফ, হ্যাঁ এই যে রাইট, ঠিক আছে না, ক্লোজ তো করেছি, হ্যাঁ ক্লোজ করা হয়েছে। ওকে, আরেকবার একটু রান করি, ফর লুপে গিয়ে ক্লোজ হয়ে গেছে। অ্যারে লিস্টেও তো আমার জিনিস ঢুকে গেছে তাই না? এখানে আমরা চেক করছি এক্সিস্ট না করলে স্যাপেন্ড করবে, এক্সিস্ট করলে ক্রিয়েট করবে। ওকে, এখানেও তাই করবে সে। ওকে ঠিক আছে ফাইন। এটা হচ্ছে ডাটা ফাইল, ডাটা ফাইল হচ্ছে আমার এইটা, আর ফাইল আউটপুট স্ট্রিমে আমি ডাটা ফাইল দিলাম, আর ডাটা আউটপুট স্ট্রিমে আমি ডাটা এফওএস দিয়ে দিলাম। ওকে নো প্রবলেম। এখানে আমার অবজেক্ট ফাইল, এখানে আমরা এই এখানে অবজেক্ট ফাইল হবে, তো ওই কারণে গন্ডগোলটা হচ্ছে, বুঝতে পারছেন? রায়হান, এখানে অবজেক্ট ফাইল হবে না অবজেক্ট স্ট্রিমের জন্য, আমি তো ওখানে ডাটা ফাইল দিয়ে দিয়েছি, তো ডাটা ফাইলে সে একবার রাখার পরে ওইটাকে আবার সে ওভারল্যাপিং করতেছে, যার কারণে ওই ডাটা ফাইল আর অবজেক্ট ফাইলে গন্ডগোল হয়ে গিয়েছে। ওকে, এটা অবজেক্ট ফাইল হবে, অবজেক্ট এফওএস তো অবজেক্ট ফাইল দিতে হবে। একটা স্টেটমেন্ট হইলে লাগে না, ইফের সাথে যদি একটাই স্টেটমেন্ট থাকে ব্লক না বানালেও চলবে, কিন্তু ইফের সাথে যদি মাল্টিপল স্টেটমেন্ট থাকে তখন তো ব্লক করতে হবে, শুধু প্রথমটাকে সেই ধরে নেবে। বুঝতে পেরেছেন ইস্যুটা কোথায় ছিল? না এই যে মিলাই দিলাম এখন, এটা ছিল ডাটা ফাইল, এটা তো আসলে অবজেক্ট ফাইল হবে, কপি পেস্টের কারণে হয়েছিল। অ্যাটেন্ডেন্স নিয়েছি তো উনি চলে, হ্যাঁ দিয়ে যান। হ্যাঁ না, অ্যাটেন্ডেন্সের টাইম আছে। ঠিক আছে সবাই দিয়ে দেন 1, ওকে তারপর 4 2 8 9 10
দুইজন কমে গেল, ওনারটা দিছি তো 1। আচ্ছা, যদি না থাকতে চায় কি করা যাবে? আচ্ছা, ওটা দেওয়া যাবে, আমি দিয়ে দিব। ওটা ওই যে ডিপার্টমেন্ট থেকে করে দিয়ে দেওয়া যাবে, ওই যে ল্যাবেরটা দেখে দিয়ে দিব আমি, অসুবিধা নেই। ক্লাস চলে গেল। কোন দুইজন? ঠিক আছে, আসেন। তো এখন আমাদের এটাকে আমরা সলভ করে ফেললাম। ওকে, বুঝতে পেরেছেন তো? এখন আপনারও হবে, কোথাও একটা সিলি মিস্টেক হয়ে আছে, আপনারও হবে। ওকে, তো এখন এটা কাজ করবে, আমরা আবার একটু দেখি। One, ওকে, আমরা যদি এখন দেখি আমাদের ফাইলটা, এটা দেখেন এই যে 81 বাইটস। ওকে, তাহলে এখানে আমাদের 81 বাইটস আছে। ওকে, তো আমরা দেখলাম যে এখানে আমরা যদি ডাটা ফাইলে যাই, ওই 100 প্লাস কিছু একটা হবে। তো এটার সাইজ যদি আমরা দেখি, যে 111 বাইটস। ঠিক আছে, এই যে 111 বাইটস। তাহলে এই ডাটা ফাইলের সাথে অবজেক্ট ফাইলের ডিফারেন্স কতটুকুই বা হবে? মানে স্ট্রিং ভার্সেস লোকাল ডেট, এইটুকুই। বাকিগুলো তো এখানেও স্ট্রিং, ওখানেও স্ট্রিং। ডাটা ফাইলে এগুলো ইন্টিজার, অবজেক্ট ফাইলেও এগুলো পার্ট অফ দ্য অবজেক্ট হিসেবে ইন্টিজার হিসেবেই আছে। ডাটা ফাইলে এটা লং, ইন্ডিপেন্ডেন্ট লং, বাট অবজেক্ট ফাইলে এটা ফিল্ড হিসেবে লং হিসেবেই আছে। ডাটা ফাইলে এটা স্ট্রিং, অবজেক্ট ফাইলেও এটা অবজেক্টের ফিল্ড হিসেবে স্ট্রিং, এটা অবজেক্টের ফিল্ড হিসেবে স্ট্রিং। ডাটা ফাইলে শুধু এটা স্ট্রিং, কিন্তু অবজেক্ট ফাইলে এটা লোকাল ডেট। এটুকু ডিফারেন্স। কত এর ডিফারেন্স হবে? তাহলে 111 থেকে লোকাল ডেটের যেহেতু ফিল্ড বেশি, 6টা ইন্টিজার, আর একটু বাড়তে পারে, তো কতই হবে? 150-র মধ্যেই হবে। আর এই ফলোইং। ওকে, কিন্তু আমরা যদি ফাইলের সাইজটা দেখি, এটা সাইজ কত? 350। তা আমাদের অ্যান্টিসিপেশন অনুযায়ী ইট শুড বি বিলো 150, বাট ইটস 350। তাহলে এই এক্সট্রা বাইট গুলো কোত্থেকে আসে? দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনটা আসছে না মাথায়, যে এক্সট্রা বাইট গুলো কোত্থেকে আসলো? সো কিপ দ্যাট কোশ্চেন ইন ইউর মাইন্ড, উইল বি ব্যাক হিয়ার। এখন আসেন, আমাদের আরেকটা বাটন ছিল কি? ওপেন করার জন্য ছিল কি? ওপেন করার জন্য কোনো বাটন ছিল না, মানে রিড করার জন্য? হ্যাঁ, কনসোল শো করার জন্যই। ওকে, তাহলে ওইটা যদি আমরা একটু দেখি, এই যে শো। তাহলে এইটার কোডে গিয়ে আমরা যদি দেখি যে এটার কোডে আমরা কি লিখেছি, খেয়াল করেন। এটার কোড কি আমরা লিখেছি না লিখি নাই? এই যে লিখেছি, এই যে শো। গত ক্লাসে এটা লিখেছি আমরা, শো মানে ফাইল থেকে রিড করে শো করব। ওকে, তাহলে এখন আপনি এখানে খেয়াল করেন যে ফাইল 3 যদি এক্সিস্ট, কোথায় শো করলাম? ও, আমরা শো করি নাই, আমরা শুধু স্ট্রিম গুলো রেডি করে রেখে গেছি। ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে ফাইল 3 এক্সিস্ট করলে আমরা রিড করব, তাই না?
ফাইল ডাজ নট এক্সিস্ট মানে নট এক্সিস্ট হইলে আমরা অ্যালার্ট দিয়ে বলবো যে ডাজ নট এক্সিস্ট, আর ট্রু হইলে আমরা এখন ফাইলটা ওপেন করব। তো ডাটা ফাইল নিয়ে আমরা ইন্টারেস্টেড না, অবজেক্ট ফাইল নিয়ে বেশি ইন্টারেস্টেড। তাইলে এখন এখানে আমি কিভাবে রিড করতে পারি? এখন খেয়াল করেন, আপনি যখন রাইট করেছেন, ফ্রম হোয়ার ইউ হ্যাভ রিটেন দ্য অবজেক্টস, এই যে অবজেক্টস গুলো যে আপনি রাইট করলেন, রাইট অবজেক্ট গুলো কোথায় পেয়েছেন? তাহলে আপনি একটা লুপ চালিয়েছেন, ফর লুপ। তাহলে একটা ফর লুপ দিয়ে আমরা একটা অ্যারে লিস্টকে ট্রাভার্স করতে পারি। We can traverse an array list using a standard for loop or even enhanced for loop. Okay. কিন্তু আপনি যখন রিড করবেন, ওখানেও তো একটা লুপ লাগবে অবজেক্ট গুলো রিড করার জন্য, তাই না? রিড অবজেক্ট, এখানে রাইট অবজেক্ট, এখানে রাইট অবজেক্ট, ওখানে রিড অবজেক্ট। এটাই তো, দ্যাট ইজ দ্য কোশ্চেন, যে ওখানে তো আপনি জানেন না যে কয়বার ঘুরাইতে হবে, ওটা তো ফাইল থেকে রিড করবেন। So stream, what stream knows? Stream only knows this is the file, and I am an object stream. So it means I am an object input stream, not output stream. I am an object input stream, and file input stream দিয়ে ফাইলটাকে ওপেন করে I will use that file input stream from this file. কিন্তু ওই ফাইলে কয়টা অবজেক্ট আছে এটা তো আর আমার জানার কথা, জানলে না হয় আমি ফর লুপ চালাই দিতে পারতাম। তাইলে এখানে আমাকে একটা ইনফাইনাইট লুপ বা হোয়াইল লুপ চালাতে হবে। ওকে, তো তাহলে আমি যদি এখন এখানে হোয়াইল লুপ চালাই, এখানটাতে হোয়াইল, লেটস আমি একটা ইনফাইনাইট হোয়াইল লুপ চালালাম। ওকে, এখন এখানে আমি কি করব? আমার স্ট্রিম সেট করে ফেলেছি, এইটা হবে অবজেক্ট ফাইল, তাহলে এটা হবে OOIS, অবজেক্ট ইনপুট স্ট্রিম। ওকে, তাইলে অবজেক্ট FIS, তাইলে ওখানে আমি করেছিলাম OOS ডট রাইট অবজেক্ট, এখানে আমি করব OIS ডট রিড অবজেক্ট। দ্যাটস অল। এখন কি হবে? লুপ ঘুরবে, আসবে। So when the file is open, the file pointer or file cursor is at the beginning of the file. Now loop ঘুরতে থাকবে, it will keep reading the objects and it will return the object. তাহলে আমি এই অবজেক্টটা আমার একটা টেম্পোরারি হ্যান্ডেলে রিসিভ করব, তাহলে কেস এ কেস বা কেস, এখন আপনি বলেন ইকুয়াল টু এই যে, এখন এখানে এরর দিচ্ছে কেন? What do you think? এটা বোধহয় ফাইল 3 হবে। Because what is the return type of read object? Object, not polish case. এটা তো স্ট্রিম ক্লাস, ওকে আপনি যে ফাইল দিবেন সেই ফাইল থেকেই সে অবজেক্ট রিড করবে। সো ইট ক্যানট বি ফিক্সড টু পুলিশ কেস অনলি। আপনার ফাইলে যদি কাস্টমার থাকে সে কাস্টমার ইনস্ট্যান্স রিটার্ন করবে, আপনার ফাইলে যদি প্রোডাক্ট ইনস্ট্যান্স থাকে সে প্রোডাক্ট ইনস্ট্যান্স রিটার্ন করবে। তাহলে একটা কমন রিটার্ন টাইপ লাগবে যেটা যে কোনো ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতে পারে। তাহলে পলিমরফিজম, সুপার ক্লাস, অবজেক্ট হচ্ছে সুপার ক্লাস হ্যান্ডেল। তাহলে আপনি এখন প্রোডাক্ট রিটার্ন করলেও সে রিপ্রেজেন্ট করবে রিটার্ন টাইপ হিসাবে, পুলিশ কেস ইনস্ট্যান্স হলো সে। সো তাহলে প্রবলেমটা হলো যে আমার রিটার্ন টাইপ হচ্ছে ইনস্ট্যান্স পুলিশ কেস, দ্যাটস ফাইন, বাট টাইপ ইজ দ্য অবজেক্ট, বাট আই এম রিসিভিং ইন এ পুলিশ কেস টাইপ, সো ইউ হ্যাভ টু কাস্ট ইট। ওকে, CASE
এখন আপনি এটাকে কনসোলে যেহেতু কনসোলে দিয়ে দেন, তাহলে টেমকেস ডট উইদাউট প্রম্পট টু স্ট্রিং। তো যেহেতু প্রিন্ট লাইন আছে এখানে আর স্ল্যাশ দিতে হবে না। তাহলে আমি ফাইল থেকে অবজেক্ট গুলো রিড করে প্রিন্ট করে দেব। তো এটা কি আমরা বুঝতে পারলাম? পেরেছি কি পারিনি? এনি কোশ্চেন বলেন, দেখেন। আমি যদি জানি না কয়টা অবজেক্ট পাওয়া যাবে, তো আমি ফর লুপ দিতে পারছি না। ফর লুপে তো একটা টাইমিং, মানে কতবার ঘুরবে সেটা একটা ডিসিশন মেকিং হয়ে যায়। তো আমি এখানে একটা ইনফাইনাইট লুপ দিলাম, তাহলে ও রিড অবজেক্ট করতে থাকবে যতক্ষণ আছে। কিন্তু যখন অবজেক্ট পাওয়া শেষ হয়ে যাবে তখন কি করবে? ব্রেক স্টেটমেন্ট তো নাই, তো সে এটা যখন সে পাবে না তখন রিড অবজেক্ট এক্সেপশন হবে। এক্সেপশন হলে কি হবে? ক্যাচ ব্লকে ঢুকে যাবে, ওইখানে আর থাকবে না। তাহলে আপনি যদি লুপের বাইরে যদি বলেন ois ডট ক্লোজ, এই স্টেটমেন্টে কোনো সিনট্যাক্স এরর নাই, বাট ইট ইজ আনরিচেবল কোড। ও বলতেছে দেখেন আনরিচেবল কোড। কেন? while loop না থাকলে তো ধরেন আপনি এখানে যদি একটা ব্রেক স্টেটমেন্ট দেনও, হ্যাঁ, কাউন্টার দিলেন, কাউন্টার প্লাস প্লাস ইফ কাউন্টার 10 ব্রেক, তো তখনও কিন্তু মানে বিষয়টা হলো যে আপনার এখানে এক্সেপশন হচ্ছে। এক্সেপশন হলে সে ট্রাই ব্লকে আর থাকবে না। কাজেই আপনি তো এখানে ইচ্ছা করে এক্সেপশন করতেছেন লুপ ব্রেক করার জন্য, কাজে বাকি কাজ আপনাকে ক্যাচ ব্লকে গিয়ে করতে হবে। সেটা করতে পারেন, সেটা হচ্ছে বেটার অ্যাপ্রোচ, যে আপনি তাইলে এই হোয়াইলের ভেতরে একটা ট্রাই দিয়ে সেটার ক্যাচে আপনি এটাকে ক্লোজ করবেন, তাইলে এই হোয়াইলের পর থেকে আবার সে কন্টিনিউ করবে। ওকে, তাহলে আর আপনাকে এই মূল ক্যাচে মূল ট্রাই থেকে বের হয়ে যেতে হবে না। কিন্তু এখন কি হচ্ছে, এখন তো আপনি মূল ট্রাই থেকে বের হয়ে ক্যাচে চলে যাবেন, তাহলে এখানে যদি কোনো স্টেটমেন্ট থাকে সেগুলো নন এক্সিকিউটেবল, নন রিচেবল। নন এক্সিকিউটেবল মানে নন রিচেবল। কিন্তু আপনি যদি এই হোয়াইলের পরে কন্টিনিউ করতে চান, সেই ক্ষেত্রে আপনি তখন এইখানেই আবার একটা ট্রাই দিতে পারেন, সেটা হচ্ছে নেস্টিং। এই যে তখন এইখানে আপনি আরেকটা ক্যাচ দেন, এখানে আপনি ক্লোজ করেন, তাইলে পরে কি হবে, আপনার মূল হোয়াইল লুপের বাইরে আপনি আবার কন্টিনিউ করতে পারবেন। বোঝা গেল? চাইলে আপনি এটাকে অপটিমাইজ করতে পারেন, ইফ ওয়াইএস নট ইকুয়াল টু নাল দেন ওয়াইএস ডট ক্লোজ, ক্লোজ করলে ওটা নাল হয়ে যাবে, বাট এটা দরকার নাই। বাট আপনি চাইলে করতে পারেন যে ইফ ওয়াইএস নট ইকুয়াল টু নাল দেন ক্লোজ ইট। যাই হোক, তাহলে আমরা মানে ক্লোজ করলে তো আপনার ক্লোজ জিনিসকে ক্লোজ করতে গেলে তো ওইখানে আবার এক্সেপশন খাবে, ইজ অলরেডি ক্লোজ। তো এটা আপনি টেস্ট করে নিলেন যে মানে এটা দরকার নাই, কারণ এখানে আসলে সে নাল থাকবে না, কারণ আপনি তো ওপেন করে রিড করতেছেন, রিড করা অবস্থায় এখানে আসছেন, সো ইট ইজ নট ক্লোজ, বাট স্টিল ইফ ইউ ওয়ান্ট টু অপটিমাইজ। ওকে, আচ্ছা। তো সো দ্যাট আপনি এখন হোয়াইল লুপের পর থেকে আপনার যে আদার স্টেটমেন্ট আছে সেগুলো তখন আপনি কন্টিনিউ করতে পারবেন। ওকে, তো এখন আমার প্রশ্নটা হলো টু ইউ যে হাউ দিস উইল নো যে কত বাইট রিড করলে আমি অবজেক্ট পাবো। Now my file size is 3 megabytes, so 3 million bytes, so thousands of objects are there. তা আমার ফাইল পয়েন্টার এখন এখানে আছে ফাইলের, এখান থেকে কত বাইট রিড করলে আমি একটা অবজেক্ট পাবো, সেটা কি 25 বাইট না 312 বাইট না 116 বাইট?
How does the read object method knows? What do you think? Did you get the question? Do you understand the question? কি প্রশ্নটা কি বলেন? মানে আমি তো অবজেক্ট বাইট গুলো দিয়ে অবজেক্ট বানিয়ে রিটার্ন করব, এটাই আমার কাজ। আমি হলাম গিয়ে রিড অবজেক্ট মেথড। কিন্তু আমি বুঝবো কি করে কারেন্ট পজিশন থেকে কত বাইট রিড করতে হবে এই নেক্সট অবজেক্টের জন্য? আমার তো 3 মিলিয়ন বাইটস আছে। নাও আই এম হিয়ার, আই হ্যাভ 3 মিলিয়ন বাইটস। 3 মিলিয়ন বাইটস তো একটা অবজেক্ট না, তাহলে কত বাইট? 62 বাইট না 113 বাইট? নাকি 95 বাইটস? It can be anything. It can be anything. Depends on the instance. So how do I know? I am the read object method. How do I know যে কত বাইট রিড করলাম এটা পাবো? মেটাডেটা। গুড। তার মানে আমাকে জানতে হবে as the read object method, আমাকে আগেই জেনে যেতে হবে এই ফাইলে কোন ক্লাসের অবজেক্ট রাখা আছে, তার ফিল্ড গুলো কি, কয়টা ফিল্ড, তাদের টাইপ কি, কোন সিকোয়েন্সে তারা আছে। এইটা জানলে পরে অ্যাকর্ডিংলি আই ক্যান অ্যাকচুয়ালি রিড দ্য বাইটস অ্যান্ড রিটার্ন দ্য ইনস্ট্যান্স। তো সেটা যদি আমি না জানি তাহলে কি আমি এটা পারবো? তো সেটা মেটাডাটাটা আমি পাবো কোথায়? মেটাডাটা মানে ইনফরমেশন অ্যাবাউট ইউর ডেটা, ডেটা অ্যাবাউট ডেটা। হোয়ার উইল আই গেট দ্যাট? অবজেক্টের মধ্যে কেন মেটাডাটা থাকবে? ওই বাইনারি ফাইলের শুরুতে একটা ডাটা থাকবে, সেটা হচ্ছে হেডার। ওইটাই হচ্ছে আপনার যে 200 বাইট এক্সট্রা। ওই যে আমরা হিসাব করলাম 150 বাইটের বেশি তো হওয়ার কথা না, কিন্তু 350 বাইট হইলো কি করে? সো স্টার্টিং এ সে হেডার রাইট করছে। ওকে, তো তাহলে আমাদের এই ফাইলটাতে এই মুহূর্তে আছে হেডার ফলোড বাই ধরেন 2টা অবজেক্ট আমরা রাইট করছি। এখন হেডারটা কখন রাইট হয়? ক্রিয়েট হয়ে গেছে, বন্ধ করে চলে গেলাম, কালকে তো অ্যাপেন্ড করবো, ফাইল তো আর ক্রিয়েট হবে না। Whenever you open the file for a session, writing session, তাহলে what is the writing session? The time between opening the file by the stream and closing the stream. এর মাঝখানে আপনি যত খুশি রাইট করেন, হেডার আসবে না। হেডারটা আসবে সেশনের শুরুতে। ওকে, ইজ দ্যাট আন্ডারস্টুড? তো এখন আমার এখানে খেয়াল করেন, আমি তো হেডার রাইট করার জন্য কিছু বলছি আমার প্রোগ্রামে। আমার প্রোগ্রামে আমি কি বলছি? আমার প্রোগ্রামে আমি বলছি বাবা আউটপুট স্ট্রিম রাইট দিস অবজেক্ট। তাহলে আই কল্ড দ্য রাইট অবজেক্ট মেথড। আমি কি ওকে হেডার রাইট করতে বলছি? না। নাকি রাইট অবজেক্ট প্রত্যেক কলেই হেডার রাইট করে? এই কলটা তো অনেকবার হবে লুপের মধ্যে, লুপ হোক বা না হোক, এই কলটা আমি অনেকবার করতে পারি। আমরা অনেকবার কল করছি, প্রত্যেকবারই কি সে হেডার রাইট করবে? না। তাহলে রাইট অবজেক্ট নিজে আসলে হেডার রাইট করে না, ওর একটা হেল্পার মেথড আছে, প্রাইভেট মেথড। হেল্পার মেথড ইজ নর্মালি প্রাইভেট মেথড, এটা আমরা জানি। ওই প্রাইভেট মেথডকে সে শুধু প্রথমবার ইউজ করে। সো ইন দ্য ফার্স্ট কল অফ দ্য সেশন, ফাইলটা ওপেন করার পরে ফার্স্ট কলটা যখন আমি করব রাইট অবজেক্ট, তখন সেই প্রাইভেট মেথডটা ইউজ করবে টু রাইট দ্য হেডার, and the name of the method is write stream header। এবং দেখেন এটা একটা প্রাইভেট মেথড, মানে প্রোটেক্টেড রাখতে কেন, সাবক্লাস যদি ইনহেরিট করে সাবক্লাসও যাতে এই মেথডটা পায়, বাট ইটস নট এ পাবলিক মেথড। তার মানে এটাকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি কল করতে পারবেন না বাইরে থেকে, এটাকে এই যে রাইট অবজেক্ট ইউজ করবে।
হেডার রাইট করার জন্য। ওকে, মানে কি এই যে একটা ফাইলের মধ্যে এক টাইপের বেশি কোনো অবজেক্ট থাকতে পারবে, তাহলে আপনাকে ওই যে ইন্ডিভিজুয়াল হেডার প্রত্যেক একটা সেশনে আপনি মিক্স করতে পারবেন না। ফাইলটা ওপেন করে আপনি যে রাইট অবজেক্ট কলটা দিবেন তখন যে হেডারটা তৈরি হবে সেই টাইপেরই রাখতে হবে ক্লোজ করা পর্যন্ত। ফাইলের মধ্যে আমি অবজেক্ট সেশনে পারবেন, সেম সেশনে পারবেন না, ওপেন আর ক্লোজ এর মাঝখানের টাইমটা। আমি ওপেন করলাম, ওপেন করে বললাম যে abc.bin, ওপেন করে বললাম রাইট অবজেক্ট স্টুডেন্ট, তাহলে ওই ক্লোজ না করা পর্যন্ত আমি যত খুশি স্টুডেন্ট রাখতে পারবো। ক্লোজ করে দিলাম, পরের দিন আবার ওপেন করলাম, বললাম যে রাইট অবজেক্ট প্রোডাক্ট, তখন হেডার তৈরি হবে প্রোডাক্টের জন্য। এই যে আপনি ডায়াগ্রামটা দেখেন, তাহলে এটা ধরেন স্টুডেন্টের হেডার, এগুলো সব স্টুডেন্ট অবজেক্ট। পরের দিন এসে ওপেন করলেন, তখন আবার প্রোডাক্টের হেডার, এগুলো সব প্রোডাক্ট অবজেক্ট। এটা যাতে আপনি পারেন এই জন্য সে প্রত্যেকটা সেশনে হেডার রাইট করে। But the question is, we don't want to do that. Why? ফাইল সাইজ বাড়াটা তো এখানে ইস্যু না, কারণ আমার এখানে ফাইলটা হচ্ছে ডাটাবেজের টেবিলের সাবস্টিটিউট। ডাটাবেজের টেবিল তো আপনি রেকর্ড মিক্স করে রাখবেন না, একটা টেবিলে এক ধরনের রেকর্ডই রাখবেন। So therefore we are trying to simulate that. তো যার কারণে আমাদের ফাইলে আমরা এক ধরনের অবজেক্টই রাখতে চাই, এটা অন পারপাস। তো কাজে আমরা চাই না যে এরকম প্রত্যেকবার হেডার তৈরি হোক, বাট বাই ডিফল্ট সে প্রত্যেকবার হেডার তৈরি করবে। যখন আপনি ওপেন করবেন ফার্স্ট রাইট অবজেক্ট, দেখবে যে আমাকে কি অবজেক্ট দেওয়া হয়েছে, আচ্ছা স্টুডেন্ট অবজেক্ট দেওয়া হয়েছে বা প্রোডাক্ট অবজেক্ট, অ্যাকর্ডিংলি সে হেডার রাইট করবে, লাইক দিস ডায়াগ্রাম। তাহলে এই রেড কালারের বক্স হচ্ছে আপনার হেডার, ঠিক আছে? ওকে, তো তাহলে এই হেডারটা রাইট করে কিন্তু একটা হেল্পার মেথড, একটা প্রাইভেট মেথড বা প্রোটেক্টেড ইজ অলসো ইকুইভ্যালেন্ট অফ প্রাইভেট ফর এক্সটার্নাল ক্লাসেস। তো তার মানে এটা আসলে ইন্ডিভিজুয়ালি এই মেথডটা কেউ কল করে না বাইরে থেকে, রাইট অবজেক্টকেই আমরা কল করছি, রাইট অবজেক্ট ওকে যখন দরকার ইউজ করতেছে অ্যাজ এ হেল্পার মেথড। আর ইউ গুড উইথ দিস? ওকে, এখন আমি আমার ডিউটি শেষ, থানা থেকে আমি চলে গেলাম। আজকে আমি আমার ফাইলে 3টা পুলিশ কেস রেকর্ড করছি, আমার অবজেক্ট ফাইলে 3টা অবজেক্ট আছে, এবং আমি হিসাব টিসাব করে দেখলাম যে আমার প্রায় 150 বাইটের আশেপাশে হচ্ছে আমার অ্যাকচুয়াল অবজেক্টস, বাকিটা হেডার। এখন আমি যদি কালকে ডিউটিতে গেলাম, আবার কিছু ভিকটিম আসলো মামলা করার জন্য, তো আমি আরো 2টা মামলা এন্ট্রি দিলাম। ওকে, তাহলে অলরেডি 3টা ছিল, লেটস গিভ ফিউ মোর। অবশ্যই যায়, তার জন্য আপনার ওই যে সিআরএম রিপোর্টে একটা লজিক থাকতে হবে যে হোয়াট ইজ দ্য লজিক অফ অ্যাসাইনিং দ্য এমপ্লয়ার। যেমন আই বিন এমপ্লয়েড, এটা কি র্যান্ডম না? আমার আইডি স্টার্টস উইথ 4, তাহলে এই স্কুল অফ ইঞ্জিনিয়ারিং এর যত এমপ্লয়ি আছে এভরিবডিজ আইডি স্টার্টস উইথ 4। আপনি বিজনেস স্কুলের এমপ্লয়ি তো 4 দিয়ে শুরু হবে না। আপনার যে স্টুডেন্ট আইডি, এটারও তো একটা অ্যালগরিদম আছে, যে ফার্স্ট 2 ডিজিট হচ্ছে আপনার ইয়ার, থার্ড ডিজিট হচ্ছে সেমিস্টার নাম্বার, লাস্ট 4 ডিজিট হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার। তো ওরকম একটা লজিক যদি আপনার থাকে, আপনি অটো জেনারেট করতেই পারেন। এখন সেই অটো জেনারেট করার ওগুলো আপনি আপনার প্রজেক্টে করবেন, ক্লাসে তো আমার এটা দেখানোর সময় নাই, তাই না? সো জাস্ট আমি একটা দিচ্ছি। ইনফ্যাক্ট আমার তো কোনো ভ্যালিডেশনও নাই, কিন্তু ভ্যালিডেশন তো আপনাকে করতে হবে, কিন্তু ভ্যালিডেশন কিভাবে করে সেটা আপনাকে দেখানো হয়েছে। ওকে, সো লেটস অ্যাড ফিউ মোর। আচ্ছা, তাহলে এখন অ্যারে লিস্টে 3টা আছে আর ফাইলে 3টা করে অলরেডি আছে। সো আমি যদি রাইট করি, এখন কিন্তু ফাইল যেতে এক্সিস্ট করে 3টাই অ্যাপেন্ড হবে।
তো অ্যাপেন্ড হয়ে গেল। তো অ্যাপেন্ড হয়ে যাওয়ার পরে আমি যদি খেয়াল করি যে আমার এখানে 6টা চলে আসছে, কেস নাম্বার 1 to 6, ফাইল সাইজ হচ্ছে আমার 160 বাইট, তাই না? ওই যে 80 সামথিং ছিল, মোটামুটি ডাবল হয়ে গেছে। ডাটা ফাইলও কিন্তু ওই যে দেখেন 110 ছিল, ওই 220, মানে রাফলি কাছাকাছি আছে, হিসাব ঠিক আছে। তো ওইটা ছিল 300 সামথিং, কিন্তু আমাদের হিসাব হলো যে অবজেক্ট 3টা বাড়লে আরো 1-150 বাইট বাড়তে পারে। বাট আপনি যদি খেয়াল করেন দেখবেন যে এটা হয়ে গেছে কত, এটা কি অ্যাপেন্ড হচ্ছে? এই যে 348। এখন আমরা যদি এটাকে রিড করি, অ্যাপেন্ড করছি আমরা, তাই না? এখন যদি এটাকে শো করি, কোথায় এটা? এখানে না? নন রেসপন্সিভ হয়ে গেল কেন? এই যে দেখেন 4, 5, 6, ও এটা কমা হয় নাই, সে ওভাররাইট করছে। আমরা একটু চেক করে দেখি। রিড অবজেক্টেই তো সে 4, 5, 6 দেখাচ্ছে, তাহলে না, সে ফাইলটাকে রিপ্লেস করছে। রাইটে গিয়ে দেখতে হবে, এটা রাইট না? অ্যাপেন্ড দেওয়া আছে, তাই না? অবজেক্ট ফাইলের নাম কি দিয়েছি? রাইট অবজেক্ট হয়ে যাচ্ছে, ওকে। এটা আমরা ক্লোজ করব। রিডের কোডটা একটু দেখি। রিডের কোডে গিয়ে আমরা যেটা করলাম, এখান থেকে আমরা রিড অবজেক্ট যখন এক্সেপশন দিচ্ছে তখন সেখান থেকে ট্রাই থেকে বের হয়ে যাচ্ছে, ক্যাচে চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই নট ইকুয়াল টু কোথাও ফেল করতেছে কিনা এটা কমেন্ট করে রাখি। আচ্ছা, ক্যাচেও এক্সেপশন হতে পারে। আচ্ছা, ক্যাচে গিয়ে হয়তো একটা এক্সেপশন হচ্ছে, তাহলে এখানে একটা ট্রাই দিয়ে দিই। ক্যাচ হবে। ওকে, এখানে ক্লোজিং এ কোন একটা ইস্যু হচ্ছিল, প্রথমবার ক্লোজ হয় নাই, যার কারণে সেকেন্ড বার গিয়ে এসে, ওই কারণে আমরা রিড করতে গিয়ে পুরোটা হয় নাই। ওকে, প্রিন্ট হয় নাই। হ্যাঁ, এখন হবে। ওই যে ক্লোজিংটা ওখানে গিয়ে এখানে হয়তো একটা এক্সেপশন হয়েছে, তো ওটাতে হ্যান্ডেল করা ছিল না, এই যে এখন আমরা করে দিলাম। ওকে, ঠিক আছে, এখন আশা করি কাজ করবে। সো লেটস ডু ইট ফর দ্য লাস্ট টাইম। একটা দেখলেই হবে, হ্যাঁ? আচ্ছা থাক, সবগুলোই করি, কারণ ইনপুট তো আমি একবারই দিচ্ছি। সংক্ষেপ করে দেই, 1, 1।
Okay, file created. Okay, so file size 70 bytes, 103 bytes, or 339 bytes. Okay, done. Appended, done. So এখন ফাইল সাইজ হয়ে গেছে কত 142, 70 সামথিং ছিল, এটা হয়ে গেছে 208, আর এটা এখন হয়ে গেছে 336। তো 150 সামথিং ছিল না, কত ছিল? 3 না, তাহলে এখানে একটা ঝামেলা হচ্ছে। আমি দুটো অবজেক্ট অ্যাড করার পর আমার ফাইল সাইজ হয়েছে 1.93 কিলোবাইট। দুটো অবজেক্ট, হ্যাঁ, আগে আগে না পরে? না, ফাইল ইউজ করে তারপর প্রথমবারে আমি মাত্র দুটো অবজেক্ট অ্যাড করলাম, 1.93 কেবি হয়ে গেছে সাইজ। আগেরটা কি ডিলিট করছিলেন? হ্যাঁ, ডিলিট করে দেন নাম দিছি করে। না, এই যে 456 তো দুইবার হলো কেন? দাঁড়ান, আমাদের কোথাও একটা লজিক্যাল ইস্যু আছে। আচ্ছা, ওইটা আমরা বের করতেছি এখন, আমাদের ওটা বের করে ফেলতেছি, কিন্তু ওটা বের করতে করতে ওটা বের করে ফেলতেছি, বাট তার সাথে আমাদের আরো একটা জিনিস এখন দেখতে হবে। ঠিক আছে, ওইটাই মনে হয় একটা প্রবলেম ক্রিয়েট করতেছে ওয়াইলের মধ্যে, ওয়াইলের ভেতরে ট্রাই দেওয়াতে। আচ্ছা, ঠিক আছে, ওটা আমি সরাই দিলাম। এখন তাহলে আরেকটা, এখন যে ইস্যুটা হলো ওআইএস কে সে চিনতেছে না কেন? কারণ ওআইএস তো ডিক্লেয়ার করছেন ট্রাইয়ের ভেতরে, তাহলে এটাকে আপনি ট্রাইয়ের বাইরে ডিক্লেয়ার করে দেন, মানে মেথডের মধ্যেই থাকবে। এই যে পার্ট অফ দ্য মেথড, যাতে ক্যাশ ব্লকে যেটা পায়। ওকে, ঠিক আছে, আমরা স্ট্রিমলাইন করে ফেললাম। ওকে, so let's run it for one more time. এই ডাবল শুটিং গুলো একদিক দিয়ে ভালো, যে আপনাদের এই মিস্টেক গুলো আপনি অ্যাভয়েড করতে পারবেন। ওয়ান সবই কোনটাই থাকবে না। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফাইল সাইজটা আরেকবার আমরা দেখে নেই। 75 বাইটস, 108 আর 337। ওকে, এখন আসেন, রাইট, আপনি তো ক্যাচে গিয়ে ক্লোজ করছেন, কিন্তু লুপ তো চালু আছে, তাই না? দ্যাট ওয়াজ দ্য ইস্যু, তো ক্লোজ হচ্ছে না। ওকে, গুড অবজারভেশন। দেখেন, একটু দেখেন, আশা করি এবার না হলে চাকরি বাকরি বাদ দিয়ে চলে যেতে হবে।
এখন দেখেন 144 কি হলো? পড়াতে নিষেধ করলে হবে? আচ্ছা, আমরা একটু এখানে আমাদের আগে থেকেই 3টা আছে, তাই না? এখন যদি আমি ক্লিক করি, না এটা আগেরটা, এই যে একবারই আসছে। তার মানে আমার প্রথম 3টা, আচ্ছা আমি প্রথম 3টা রাইট করার পর একবার একটু রিড করে দেখি, তাই না? আচ্ছা টাইম সেভ করি, 2টা করে দিই। এটা তো সে অ্যাড করলেই দেখা যায়। ঠিক আছে, আমি এখন ফাইলে রাইট করলাম। ওকে, এখন ফাইল থেকে রিড করলে আমাকে এই দুইটাই দেখানো উচিত, দেখাইছে। এখন আমি অ্যাপেন্ড করব। ওকে, আচ্ছা তাহলে এখন আমি অ্যাপেন্ড করব। আমার রাইটের ওখানেই সে এস আউট করে দিচ্ছে না, ওইটা আমরা বন্ধ করে দিই। রাইট শো দেখেন তো এখানে এস আউট কোথায় আছে? ও এটা অ্যাড করলেই মনে হয় শো করবে, অ্যাড করলেই মনে হয় প্রিন্ট করতেছে, অ্যারে লিস্টে ঢোকানোর সময় প্রিন্ট করতেছে, ওই কারণে এটা চলে আসতেছে। অ্যারে লিস্টে ঢোকাচ্ছি কোথায়? ক্রিয়েট, শো সিস্টেম ডট আউট ডট প্রিন্টটা কোথায়? এখানে এইটার কারণে, ঠিক আছে, ওই যে ডাটা ফাইল থেকে সে শো করতেছে। ওকে ঠিক আছে, এটা তো আমার দরকার নাই, নাকি এটাই দরকার? হ্যাঁ এটাই তো আমরা করতেছি, হ্যাঁ এটাই দরকার, কিন্তু অ্যাড বাটনে ক্লিক করলে সে আবার দেখাচ্ছে, সেটা কোথায়? রাইট বাটনে একটা দেখানোর ব্যবস্থা করা আছে, রাইট বাটনেই কোথাও সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন করা হচ্ছে, দেখেন তো কোথায়? মানে শো বাটনে ক্লিক করার আগেই তো সে দেখাচ্ছে, ওটা কোত্থেকে আসতেছে? খেয়াল করছেন না? হ্যাঁ ওইটা কোত্থেকে আসতেছে? এইটা তো আমরা অন পারপাস করতেছি। আচ্ছা এই কন্ডিশনটা ঠিক আছে, দেখেন তো ফাইল থ্রি কোনটা? ফাইল থ্রি হচ্ছে পুলিশকে সাবজেক্ট। ওকে, ফাইল থ্রি যদি এক্সিস্ট না করে এটা কখন ট্রু হবে? এক্সিস্ট করলে ট্রু হবে না এক্সিস্ট না করলে ট্রু হবে? নট ফলস মানে না করলে ট্রু হবে, তা আমরা অ্যালার্ট দিচ্ছি। তাহলে এক্সিস্ট করলে এলসে আসবে। ফাইল থ্রি ওকে, অবজেক্ট এফআইএস, এফআইএস চলে গেল এখানে। ওকে, এটা কাজ করতেছে, এবং তারপরে তো আমরা ব্রেক দিয়ে এখানে চলে আসছি। ওকে, ওখানে ক্লোজ করে দিলাম, ঠিক আছে, নো প্রবলেম। আর কোথাও আমরা সিস্টেম ডট আউট প্রিন্ট করতেছি না? করতেছি। সেটাও হতে পারে, এটা ক্রিয়েট, তাই না?
এই বাটনে এই যে কালপ্রিট পাওয়া গেছে, ঠিক আছে। তো এখন আমরা জানি যে আমাদের দুইটা অবজেক্ট আছে অলরেডি, তাই না? তাহলে রিড করলে এই যে সে দুইটা রিড করছে। তো এখন আমি অ্যাপেন্ড করব। অ্যাপেন্ড হয়ে গেল। এখন রিড করলে 4টা আসার কথা, ওভাররাইড হইলে শুধু 3 4 আসবে। এই যে কই 4টা আসছে, এই দুটো খেয়ে, তাই না? তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে ওটা আমরা দেখতেছি কেন হচ্ছে না। ওকে, এখন আসেন ওটা বের করতেছি, কিন্তু আমাদের যে জিনিসটা একটু কভার করা দরকার, কারণ এটা না আপনাদের একটু চিন্তা করতে হবে। এটা হলো যে এই যে আমার মাল্টিপল হেডার ঢুকে যাচ্ছে, এই মাল্টিপল হেডারটা আমি আসলে চাই না। ওকে, কারণ কি হবে, কারণ আমি যখন মাল্টিপল হেডার রাইট করব, আমি তো লুপের মধ্যে রিড অবজেক্ট করে দিচ্ছি। তাহলে আপনি যখন স্ট্রিং দিয়ে এটাকে ওপেন করবেন, তখন সে হেডারটা রিড করে ফেলবে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ফাইল, খেয়াল করে। তো তখন ফাইল পয়েন্টারটা কোথায় থাকবে? এন্ড অফ হেডার এট দ্য বিগিনিং অফ দ্য ফার্স্ট অবজেক্ট। এখন আপনি লুপ চালাই দিলেন, তাহলে খেয়াল করেন ছবিটা দেখেন, তা আপনার ফাইল যখন ওপেন করলেন তখন সে হেডার রিড করে ফেলছে, রিড করে আপনার ফাইল পয়েন্টার এখন এখানে। এখন আপনি লুপ চালাই দিচ্ছেন, তাহলে ফার্স্ট ইটারেশনে সে অবজেক্ট 1 রিড করবে, লুপ ইটারেশন 1, লুপ ইটারেশন 2 তে অবজেক্ট 2 রিড করবে, লুপ ইটারেশন 3 তে আবার রিড অবজেক্ট করতে গিয়ে এখানে সে এক্সেপশন খাবে। কেন? কারণ এই বাইট গুলো তো অবজেক্টের বাইট না, এগুলো তো হেডার। তো তখন কি হবে, আপনি মাল্টিপল সেশনে অনেকগুলো অবজেক্ট রাইট করছেন ইন বিটুইন হেডার দিয়ে দিয়ে, কিন্তু যেহেতু আমরা while loop দিয়ে we are trying to read from the beginning to end, সে শুধু ফার্স্ট সেশনের অবজেক্টগুলোই রিড করতে পারবে, বাকিগুলো সে রিড করতে পারবে না। বুঝতে পারলাম না? বুঝেন নাই? ওকে, লুক এট দ্য ফাইল ডায়াগ্রাম। তাহলে প্রথমে কি আছে? হেডার, দুইটা অবজেক্ট ক্লোজ করে দিছি, পরে আবার ওপেন করছি, আবার হেডার, এবং দেন আরো দুইটা অবজেক্ট ক্লোজ করে দিছি। এই হচ্ছে আমার ফাইলের সিচুয়েশন। এখন আমি এটা হচ্ছে আউটপুট স্ট্রিমের কাজ। এখন আমি ইনপুট স্ট্রিম দিয়ে যখন ফাইলটাকে ওপেন করব, তখন সে হেডার রিড করে ফেলবে। তাইলে ফাইল পয়েন্টার এখন এখানে। এখন সে জানে যে হোয়াট ইজ দ্য মেটাডাটা। ওকে, এখন আপনি লুপ চালাই দিলেন এই জায়গায়। তো ফার্স্ট ইটারেশনে সে মেটাডাটা ইউজ করে অবজেক্ট রিড করে ফেললো, রিটার্ন করে দিল। সেকেন্ড ইটারেশনে লুপ ইটারেশন 2 তে সে মেটাডাটা ইউজ করে অবজেক্ট রিড করলো, রিটার্ন করে দিল। থার্ড ইটারেশনে it will try to construct an object from this content and it will fail, কারণ এখানে কোনো অবজেক্ট নাই। তো তখন আপনার এক্সেপশন হবে। এক্সেপশন হইলে তো লুপ থেকে বের হয়ে যাবে, ট্রাই থেকে বের হয়ে যাবে, লুপে থাকার তো প্রশ্নই ওঠে না। তো সেই ক্ষেত্রে কি হবে? রিয়েলিটিতে যেটা হবে, আপনি বিভিন্ন সেশনে ইউ কিপ অ্যাডিং দ্য অবজেক্টস, কিন্তু যখন আপনার প্রয়োজন অবজেক্টগুলো অ্যাক্সেস করা, ইউ ক্যান অনলি অ্যাক্সেস দ্য ফার্স্ট ইনিশিয়াল অবজেক্টস, যেগুলো ফার্স্ট টাইম লেখা হয়েছে, ফার্স্ট সেশনে, ফার্স্ট ওপেনিং ক্লোজিং এর মাঝখানে যেগুলো লেখা হয়েছে, শুধু সেগুলো ইউজ করতে পারবে। বুঝাতে পারলাম? ওই যে আমার ধারণা, ওই যে নট এক্সিস্ট এর ওখানে আমরা উল্টা করে ফেলছি। নট এক্সিস্টটাই মনে হয় ইফ এক্সিস্ট হলে, যাই হোক, ওটা ঠিক করতেছি। তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে আমাদের এখন পারপাসটা কি? এই মাল্টিপল হেডার গুলো অ্যাভয়েড করা। নাও আওয়ার জব ইজ টু অ্যাভয়েড দ্য মাল্টিপল হেডার্স। সো আমরা শুধু শুরুতে একটা হেডার রাখবো ফাইল ক্রিয়েশনের সময়,
বাট যখন আমরা ফাইল এক্সিস্ট করে অ্যাপেন্ড করতে যাব তখন আর আমরা হেডার দিতে চাই না। তাহলে কি হবে, অবজেক্টগুলো কন্টিনিউয়াস থাকবে। সো তখন আপনি একটা লুপ দিয়ে সবগুলো ডিলিট করে ফেলতে পারেন, যেটা আমাদের স্কিমে প্রয়োজন। ওকে, তো এখন সেটা করতে গেলে হ্যাঁ, বাই ডিফল্ট আসে এট দ্য বিগিনিং অফ এভরি সেশন। আপনি যখন ওপেন করতেছেন স্ট্রিম দিয়ে, রাইট অবজেক্ট আউটপুট স্ট্রিম দিয়ে যখন ওপেন করতেছেন, করার পরে যখন ফার্স্ট রাইট অবজেক্ট কলটা হবে, আগে সে ওই যে প্রাইভেট মেথড ইউজ করে হেডার রাইট করে নেবে। Now the problem is we don't have any control on the code of the object output stream. তাইলে আমরা এটা কিভাবে আটকাবো? Are you getting it? What do you want? হেডারটা রাইট হচ্ছে যখন প্রথম রাইট অবজেক্ট কলটা হবে। How? I don't have any control to change the code of the object output stream. That's a library class. আমরা এটা করতে চাই। গুড। তার মানে আমার যদি একটা ক্লাসের মেথডকে আমি এডিট করতে চাই, library classের method, I cannot touch that class. So I can extend and override that if the method is not final method. তো আমরা যদি দেখি যে রাইট স্ট্রিম হেডার ইজ নট এ ফাইনাল মেথড, আপনি এটাকে ওভাররাইড করে এডিট করতে পারবেন, ওই ক্লাসে পারবেন না, কিন্তু সাব ক্লাসে পারবেন। তাহলে সাব ক্লাস বানানোর উদ্দেশ্য কি? টু মানে you can add additional things like additional fields, additional methods, but also you can change the inherited method. এখানে উদ্দেশ্য হলো যে আমার সুপার ক্লাসকে নিয়ে নাড়াচাড়া করার কোনো ইচ্ছা নাই, কিন্তু ওই একটা মেথডকে আমি একটু এডিট করতে চাই, which is right string header. Make sense? তো তাহলে আমরা এখানে যে আমরা একটা, এটা আমি অন্য সেকশন অলরেডি বানিয়েছি ক্লাসটা সেকশন 3 তে। এখানে ইউটিলিটি প্যাকেজে আমি একটা সাব ক্লাস তৈরি করে রেখেছি, এটার নাম দিয়েছি আমি appendable object output stream. Now object output stream is not a final class, so you can inherit that. তাহলে স্ট্রিম ক্লাসগুলোকে আপনি আসলে কাস্টমাইজ করতে পারেন। এটাকে আমি কপি করে আমাদের ফোল্ডারে ফেলে দিই। এটা একটা ইউটিলিটি ক্লাস, এটা কোনো অ্যাপ্লিকেশন ডাটা রিপ্রেজেন্ট করে না, তো এটাকে এখানে ফেলে দিলাম। তাহলে এটা কিন্তু আমার এখানে চলে আসছে, এই যে এখানে আমি কি বলছি, এক্সটেন্ডস object output stream. তাইলে এই রাইট অবজেক্ট মেথড এর মধ্যেও আছে, and right object method both super class sub class exactly same, inherited version. object output stream রাইট করার জন্য ইনপুট স্ট্রিম যদি আপনি অবজেক্ট রিড করবেন, আপনি তো রাইট করার সময় হেডারটাকে সে ইউজ করে। তাইলে এখানে যদি আমরা বলি যে রাইট স্ট্রিম হেডার ওভাররাইট করে বললাম ডোন্ট রাইট এনিথিং, এমটি বডি, আসলে সে কিছুই রাইট করবে না। এখন প্রশ্ন হলো রাইট স্ট্রিম হেডার দুই জায়গায় আছে, সুপার ক্লাসেও আছে, সাব ক্লাসেও আছে। আপনি যখন ফাইলটা ক্রিয়েট করবেন তখন আপনি সুপার ক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ করতে চান বা করবেন, আর যখন অ্যাপেন্ড করবেন তখন আপনি সাব ক্লাসের রাইট স্ট্রিম হেডারটা ইউজ করবেন। সো ইওর প্রবলেম ইজ সলভড। কোশ্চেন? হ্যাঁ করবো। কি বুঝেন না, কতটুকু বুঝছেন সেটা বলেন। হ্যাঁ, তাহলে আমি স্ট্রিম ক্লাসটাকে একটু কাস্টমাইজ করার জন্য ওটাকে এক্সটেন্ড করলাম। তাহলে আমার সাব ক্লাসের নাম হচ্ছে অ্যাপেন্ডেবল অবজেক্ট আউটপুট স্ট্রিম। যখন হবে কোন মেথড তখন হবে
এখন প্রশ্ন হলো এই যে পলিমরফিক কল, আপনি যখন রাইট অবজেক্ট করতেছেন, পলিমরফিক কল মানে আপনার হ্যান্ডেল হলো সুপার ক্লাস, তাহলে হ্যান্ডেলের নাম দিয়েছেন কি? অবজেক্ট আউটপুট ওওএস, তাই না? সেটা কই? এই যে আপনি এটার নাম দিয়েছেন ওওএস, এই যে। এখন আপনি এই ইফে কি করছেন, ইফের মধ্যে কি করছেন? আমি ব্লক বানাই দিই আপনার বোঝার সুবিধার জন্য, বা ব্লক লাগবেও আমাদের। এই ইফে আমরা কি করেছি? ইফ এলসে যদি ফাইল এক্সিস্ট করে তাহলে তুমি অ্যাপেন্ড করো। এই রিডের মধ্যে এক্সিস্ট নন এক্সিস্ট আসলো কেন? এটা তো রিড ইনপুট স্ট্রিম, এটার দরকারই নাই, ও অ্যালার্ট দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখেন, এই যে খেয়াল করেন, আমরা বাইট স্ট্রিমকে বললাম যে কমা ট্রু হবে কি হবে না, আর এই যে ওএস এটাকে আপনি ডিক্লেয়ার করে রাখেন বাইরে সুপার ক্লাস হ্যান্ডেল হিসাবে। এখন আপনি বলেন যদি আমি অ্যাপেন্ড করতে চাই তাহলে আমার কোন ক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ হওয়া উচিত, সুপার ক্লাসের না সাব ক্লাসের? সাব ক্লাসের। এখন আপনি যদি ক্রিয়েট করেন প্রথমবার আর যদি অ্যাপেন্ড করেন তখন সাব ক্লাস। তাহলে কি দাঁড়ালো? আপনি বলতেছেন ওএস ডট রাইট অবজেক্ট। এখন ওএস এটা সুপার ক্লাস হ্যান্ডেল, but instance-টা কি? Now it has two possibilities. It can be a object output stream instance. It also can be a subclass appendable object output stream instance. যদি ইনস্ট্যান্সটা সুপার ক্লাসের হয় তাহলে রাইট অবজেক্টটা সুপার ক্লাসের অবজেক্ট মেথড হিসেবে কাজ করবে, তখন সে সুপার ক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ করবে, হেডার রাইট হবে। আর যদি ওএস সাবক্লাসকে রিপ্রেজেন্ট করে নিউ সাবক্লাস, তাহলে রাইট অবজেক্টটা ইনহেরিট হয়েছে সাবক্লাসও, তখন সে সাবক্লাসের মেথড হিসেবে কাজ করতে গিয়ে সাবক্লাসের রাইট স্ট্রিম হেডারকে ইউজ করবে, আসলে হেডার রাইট হবে না। So your problem is solved. আপনি তো ওভাররাইট করলেন, কি করলেন সাবক্লাসে? ওই জন্যই তো সাবক্লাসটা বানাবেন। ওখানে কোড আছে হেডার রাইট করার, এখানে আপনি এমটি বডি, ওভাররাইটটাই এমটি বডি। তো এমটি বডি এক্সিকিউট হইলে কি হেডার রাইট করবে? সে রাইট অবজেক্ট ওকে কল করবে ঠিকই, কিন্তু ও তো আসলে হেডার রাইট করবে না, ও কিছুই করবে না। বুঝতে পেরেছেন? আপনার এনি কনফিউশন? তো তাহলে আপনাদের এটা একটু ঠান্ডা মাথায় দেখতে হবে কোথায় ঝামেলাটা হয়েছে। আমি একটু আগে করলাম, ওদেরটা খুলে দেখাই আপনাকে। হ্যাঁ, আচ্ছা, এটাও তো আপনারা ডাউনলোড করতে পারবেন, তাই না? সেকশন 3টাও সবই আছে। ওকে, তাহলে আমরা একটু রান করি। তাহলে এখানে দেখেন, ওখানে এই যে একই জিনিস আপনাদের এখানে যা করছে ওখানে তাই, যে ট্রাই ব্লকের মধ্যে গিয়ে আমরা
ওকে, এই যে শোতে গিয়ে আমরা রিড করতেছি এবং এখন কিন্তু সে রিড করতে পারবে, কারণ রাইট করার সময় আমাদের ওই প্রবলেমটা আমরা সলভ করেই রাইট করছি। এই যে অবজেক্ট ফাইল যদি এক্সিস্ট করে তা প্রথমত কমা ট্রু হবে ফাইল ইনপুট স্ট্রিমে, আর আমরা ইনস্ট্যান্স তৈরি করব সাব ক্লাসের, অবজেক্ট আউটপুট স্ট্রিমের সাব ক্লাসের। এলস আমরা কমা ট্রু দিব না, ফাইলটা ক্রিয়েটও হবে, আবার যেহেতু সুপার ক্লাসের হ্যান্ডেল সুপার ক্লাস ইনস্ট্যান্স, তাহলে সুপার ক্লাসের রাইট স্ট্রিম হেডার ইউজ হবে, হেডার রাইট হয়ে যাবে ফাইলটা ক্রিয়েশন। ওকে, তো এখন যদি আমরা এটা একটু রান করি, রান করে আপনাদের একটু দেখাই। ওকে, অ্যাপেন্ড করে ফেললাম, ফাইল ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, অ্যাপেন্ড করি নাই, ক্রিয়েট করলাম। এখন আমি যদি সাব ক্লাস ইউজ না করি তাহলে কিন্তু মাল্টিপল হেডার তৈরি হবে। ওকে, আচ্ছা, এটার সাইজটা একটু দেখি, 25 বাইট, 81 বাইট। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি 350 বাইট, হেডার চলে আসছে। এখন আমি যদি ওই হেডার সহ অ্যাপেন্ড করি তাইলে আপনি দেখবেন যে ফাইলের সাইজ বেড়ে গেছে। তাহলে হেডার সহ অ্যাপেন্ড করতে হলে এখানে সাব ক্লাস দেওয়া যাবে না, সুপার ক্লাসই দিতে হবে, তাই না? তাহলে কিন্তু আসলে ওই অ্যাপেন্ড করার সময়ও সে হেডার অ্যাড করবে। এটা সেকশন 3টা। ওকে, আচ্ছা, তাহলে টেস্ট করি একটু। ফাইল আছে অলরেডি, এখন আমরা অ্যাপেন্ড করতে চাই। অ্যাপেন্ড হয়ে গেছে। অ্যাপেন্ড হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেন্ড হয়ে গেছে। তাহলে এটার সাইজ হচ্ছে 142, এটা 136, এইটা দেখেন 674 হয়ে গেছে। তার মানে 350 মতো ছিল, এখন 650 মতো হয়ে গেছে। সো দুইবারই হেডার এখানে ঢুকে গেছে। কিন্তু আমরা যদি সাব ক্লাসটাকে ইউজ করি তখন দেখবো যে হেডার আর আসতেছে না। তো এটার জন্য আমরা আরেকবার টেস্ট করতে হবে। Add. Okay. 72, 69, 300 প্লাস। ওকে, হেডার চলে আসছে, কিন্তু এখন এই যে 342 খেয়াল রাখেন, এখন কিন্তু ওটা 650 হবে না। ওকে, এখন শুধু অবজেক্ট গুলাই অ্যাড হবে যদি আমরা সাব ক্লাসটাকে ইউজ করি। তাহলে সাব ক্লাসটাকে ইউজ করার জন্য আমরা এখন কি বলবো, এই যে যদি ফাইল এক্সিস্ট করে তাহলে সে সাব ক্লাসেরটা ক্রিয়েট করবে, সাব ক্লাসের ইনস্ট্যান্স হিসাবে স্ট্রিমটা কাজ করবে। তো এই হেডার রাইট হইলেও আসলে হেডার কল হইলেও রাইট হবে না। তো অলরেডি আমার 1 2 3 আছে, আমরা দেখলাম। তো এখন আমি যদি অ্যাপেন্ড করি এখন কিন্তু আর হেডার আসবে না অবজেক্ট ফাইলে। ওকে, অ্যাপেন্ড হয়ে গেছে।
এবং এখন আপনি দেখবেন যে আপনার অবজেক্ট ফাইলের সাইজ এখন কিন্তু এটা এই দেখেন না 1 2 4 ছিল 4 5 6 এটা সে রিড করে ফেলছে। ঠিক আছে, তো তাহলে আমাদের ওই হেডার রাইটিংটা অ্যাভয়েড করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে ফাইল হ্যান্ডলিংটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি যখন সিরিয়ালাইজেবল করবেন, এই পুলিশ কেস এর কোনো ডাইরেক্ট সুপার ক্লাস নাই, অবজেক্ট টু ইনডাইরেক্ট সুপার ক্লাস, বা মানে এক্সপ্লিসিট না, ইমপ্লিসিট সুপার ক্লাস। কিন্তু আপনার তো এক্সপ্লিসিট সুপার ক্লাস থাকবে, তো তখন আপনাকে সুপার ক্লাসেও কিন্তু বলতে হবে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, না হলে ইনহেরিটেড ফিল্ডগুলো সিরিয়ালাইজেবল হবে না। সো পার্শিয়ালি সিরিয়ালাইজেবল করলে ওখানে এক্সেপশন হয়ে যাবে। সো আপনাকে দুই জায়গাতেই, তাহলে ইউজার ক্লাসের 7টা ফিল্ড, ইউজারকে বলতে হবে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, ইউজারকে যারা এক্সটেন্ড করে অ্যাডিশনাল ফিল্ড দিবেন ওদেরকে বলতে হবে ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। তাহলে প্রত্যেকটা ক্লাসেই আপনাকে যেগুলোকে আপনি ইনস্ট্যান্সিয়েট করবেন এগুলোর জন্য ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল করতে হবে। ওকে, তাহলে আমরা এই ফাইল হ্যান্ডলিংটা মোরলেস আমরা বুঝতে পারলাম। এখানে আমার মূলত আপনারা এই অবজেক্ট স্ট্রিম নিয়ে কাজটা করবেন আপনার প্রজেক্টের জন্য। টেক্সট ফাইল রাখবেন কি রাখবেন না এটা পরে ডিসাইড করেন, সময় থাকলে ফ্যাক্ট ট্যাগ টাইপের কিছু ফাইল যদি রাখতে চান ফাইল রাইটার দিয়ে ক্রিয়েট করে রাখতে পারেন। বাট আপাতত আপনার কনসেন্ট্রেশন থাকবে যে আমার মডেল ক্লাসগুলো আমি রাইট করতেছি। এই যে আপনি পুলিশ কেস ডট বিন ফাইলে আপনি ডাম্প করতেছেন, কে ডাম্প করতেছে? পুলিশ অফিসার। আবার এইটাই মনে করেন একজন লয়ার এই ফাইলটা ওপেন করতেছে অবজেক্ট ইনপুট স্ট্রিম দিয়ে, তাহলে পুলিশ অফিসার অবজেক্ট আউটপুট স্ট্রিম দিয়ে রাইট করতেছে, আবার লয়ার ইউজার তার একটা গোলের মধ্যে তার একটা কন্ট্রোলারের অনেকশন থেকে ফাইল ইনপুট স্ট্রিম দিয়ে এটাকে ওপেন করতেছে। তাহলে এখানেই ডাটা ডিপেন্ডেন্সি, তাহলে লয়ার ইউজার হ্যাজ এ ডাটা ডিপেন্ডেন্সি অন এই পুলিশ অফিসার ইউজার, ওইটুকু আপনারা এনশিওর করুন। ওকে, এখন আসেন সিন সুইচিং কিভাবে করতে হয় এটা আমরা একটু আর এটা একটু দেখেন তো কোথায় ভুলটা হলো। ওই যে অ্যাপেলটা হচ্ছে না, আমার ধারণা এই ইফ কন্ডিশনটা আরেকবার একটু ইভ্যালুয়েট করতে হবে। যে আমরা তো কমা ট্রু দিচ্ছি অ্যাপেন্ড করার জন্য, কিন্তু সে কমা ট্রু না নিয়ে তার মানে ওই যে ইফ নট এক্সিস্ট ওখানে আমরা মনে উল্টা করতেছি। হ্যাঁ, ওটা একটু দেখে নেন। হ্যাঁ, ওকে, এখন আসেন সিন সুইচিং করতে গেলে আগে আমাকে বুঝতে হবে এই বিয়ে বাড়ির গল্পটা করছিলাম না? হ্যাঁ, তো তাহলে তো আপনি এখন জানেন যে স্টেজ কি, সিন কি। ওকে, এখন এটা যদি আমরা আমাদের এই মেইন অ্যাপ্লিকেশন ক্লাসে যাই, একটা এফএক্সএল ফাইল কিভাবে লোড হয় এটা আমরা জানি। এই লজিকটাই আমাকে এখন সিন সুইচিং এ ইউজ করতে হবে। এটা করছিলাম মনে হয় আপনাদের সেকশনে একটা করা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, একটা করা হয়েছিল। হ্যাঁ, এটা এখান থেকে আমরা কন্টিনিউ করি, ওটা রিপিট করে তো লাভ নাই। এই যে এটা তো সেকশন 4 এর, তাই না? এই যে কোথায় সিন সুইচিং এর বাটনটা কই? ওই জন্যই বলতেছি করা হয়েছিল। আপনি মনে অন্য সেকশনের ভিডিও দেখছেন কই? তাহলে বাটন কই? এটাই মনে হয়, এটাতে মনে হয় না। তো সেই বাটন কই? সিন সুইচিং এর বাটন কই? এটা সেকশন 4 না? সেকশন 4। হ্যাঁ, তাহলে সেই বাটন কই? দেখাইলাম তো, সেই বাটনটা কই যেটাতে ক্লিক করলে সুইচ হবে? সেই বাটনটা কই? শো ডাটা রাইট নিউ পুলিশ কেস। সিস্টেম আউটপুট হচ্ছে কি অবজেক্টের ডেটা রিড করতেছে না, সিস্টেম না ওটা কন্ডিশন কিন্তু সেটাকে আমি দেখাইছি, তার মানে সুইচিংটা দেখানো হয়।
কথা হয়েছে সেটাই আমি দেখাইলে তো এখানে থাকতো। ওকে, তাহলে এই যে যেটা আপনি কনসোলে পাঠাচ্ছেন এটাই আপনি আরেকটা চিহ্ন দেখাই দেন, তাই না? ওকে, তাইলে আমরা এটাকে একটু মডিফাই করি, শো ডাটা ফ্রম ফাইলস টু স্টেজ সিন টু, কনসোল না দিয়ে সিন টু দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। তো বা রাখুক শো ডাটা ফ্রম ফাইল টু কনসোল, আর এটাকে আপনি ডুপ্লিকেট করে ফেলেন, টু ফাইল টু সিন টু। ওকে, ঠিক আছে। তাহলে এটা নন অ্যাকশনে আমরা গিয়ে কনসোলের জায়গায় সিন টু বলে দিই। অন অ্যাকশন 1 হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তো আমরা এটাকে সেভ করব, সেভ করে আপডেট কন্ট্রোলার। আপনি একটু ইফ কন্ডিশনটা ইভ্যালুয়েট করেন তো, আমার মনে হয় এটা উল্টা হয়ে যাচ্ছে। লজিক্যালি মানে রেসপন্স দেখে সেটা মনে হচ্ছে না, তাহলে আমাদের লজিকে কোথাও উল্টা হয়ে গেল কিনা এটা একটু চেক করেন। না হলে উল্টা না হলে সেটা বের করতে হবে যে কেন এটা হচ্ছে। ওকে, এখন আমার এই যে এফএক্সএম এ লোড করার যে লজিক এটাই তো আমাকে ইউজ করতে হবে। ওকে, আমার এই বাটনের যে অন অ্যাকশন, এখানে কি আমি কাজটাই করব। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করেন, আমার এখানে ফাইলের নাম কি হবে? সিন2 বলে কি কিছু আছে? সিন2 বলে কিছু নাই, তাহলে একটা বানাই ফেলি সিন2 ভিউ। কি এত আনন্দ কিসের? এতে আনন্দ ভয় পাচ্ছে। আপাতত একটা লেভেল দিয়ে রাখি যেহেতু আজকে টাইম নাই, তাহলে ওয়েলকাম টু। টাইম থাকলে আমরা ডাটা পাস করব। ওকে, আছে 6 মিনিট আছে, 6 মিনিটে অনেক কিছু করা যায়। আচ্ছা, তো ফাইল সেভ, এই টুকাটুকি বন্ধ করেন। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কি দিব, এখানে কি দিব? এটা কন্ট্রোলার। কি ওই যে বাম দিকে দেখেন সিন2 ভিউ। এখন সিন2 ভিউতে গিয়ে আপডেট কন্ট্রোলার কি করছি আমরা? কন্ট্রোলার দেখি না, কন্ট্রোলার নাই, তাইলে হ্যাঁ এফএক্সএমএল এ গিয়ে দেখতে হবে, এটাই এই নামেই আসছে, সিন2 ভিউ কন্ট্রোলার নামে আসছে। কারণ কি, ওই কন্ট্রোলার ওয়ার্ডটা আমরা এখানে আর বসাই নাই। হ্যাঁ, এখানে কন্ট্রোলার ওয়ার্ডটা বসাই নাই, তো ওই জন্য ওইটাই চলে আসছে।
ঠিক আছে, আচ্ছা যাই হোক, বা আপনি কন্ট্রোলার দিয়ে আবার আপডেট করতে পারেন। ওকে, তাহলে এটা এখন আপনি ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, তাহলে এখন এখন এই যে একটু দেখেন, হ্যালো হ্যালো, হ্যাঁ এদিকে, এখানে এখন একটা এরর দিচ্ছে, কারণ আপনার যে অ্যাপ্লিকেশন ক্লাস, ওখানে আপনার যে স্টেজ, ডিফল্ট স্টেজ ওয়াজ গিভেন টু স্টার্ট মেথড বাই জাভা ভার্চুয়াল মেশিন অ্যাজ প্যারামিটার। আপনার অনেকশনে তো সেটা নাই, তাহলে আপনাকে এখন একটা স্টেজ লাগবে। তাহলে একটা স্টেজ বানান, ধরেন নেক্সট স্টেজ ইকুয়াল টু নিউ স্টেজ। তো এইটা তাইলে হবে নেক্সট স্টেজ। তাইলে আপনার কারেন্ট উইন্ডোর পাশাপাশি স্টেজ যে উইন্ডো, তো কারেন্ট উইন্ডোর পাশাপাশি আরেকটা উইন্ডো চলে আসবে। ওকে, তো এখানে আপনি বলতে পারেন যে সিন 2। ওকে, আচ্ছা এখন এখানে এরর দিচ্ছে কেন লোডে? এখানে তো দেয়নি, এখানে তো দেয়নি, স্টার্ট মেথডে দেয়নি, কিন্তু আপনার এখানে দিচ্ছে কেন? হ্যাঁ, না লোড কি করবে? আপনার এফএক্সএমএল এর প্যারেন্ট রিটার্ন করবে। এখানেও তো তাই করছে, আপনি সিনে পাঠিয়ে দিচ্ছেন সিনের কনস্ট্রাক্টর। এখানে এরর নাই লোডে, এখানে কেন এরর বলতেছে? দ্যাট ইজ মাই কোশ্চেন টু ইউ। কিসের রেশিও? আপনি কি করলেন? আপনি এফএক্সএমএল লোডারকে বললেন এই হচ্ছে এফএক্সএমএল ফাইল, এটার মধ্যে যে কয়টাই নোড আছে তার প্যারেন্ট নোড আমাকে দাও। আমাদের এটাতে দুইটা নোড আছে, একটা লেভেল আর একটা অ্যাঙ্কর পেন। তো অ্যাঙ্কর পেন দিবে, তো তাতে সমস্যা কি? এরর কেন? কারণ হলো এই যে লোড মানে কি, ফাইলটা খুলতে হবে না? এফএক্সএমএল ফাইলটা খুলে ওখান থেকে কোড অনুযায়ী, এফএক্সএমএল ফাইলের কোড অনুযায়ী তাকে প্যারেন্ট আইডেন্টিফাই করে রিটার্ন করতে হবে। তো ফাইল খুলতে গিয়ে এক্সেপশন হতে পারে, আপনি কি হ্যান্ডেল করছেন? এটা তো ফাইল হ্যান্ডলিং। সো ট্রাই, এই যে দেখেন এখন এরর চলে যাবে। এখন কিন্তু চলে গেল। তাহলে আপনি বলতে পারেন স্যার স্টার্ট মেথডে তো টাই ক্যাচ দেখি নাই আমরা, তাহলে ওখানে কেন দিচ্ছে না? ওখানেও একটা ভ্যারিয়েন্ট আছে, ক্লোজ আইওএস। এটা আমরা ইচ্ছা করে অ্যাভয়েড করছি ডিসকাশন। এক্সন হ্যান্ডলিং এর বেসিক না বুঝলে আপনি এটা বুঝবেন না। দ্যাট ওয়াজ এ প্রিম্যাচিউর ডিসকাশন, তাই না? এখন যেহেতু আপনি এক্সেপশন হ্যান্ডলিং এর বেসিক তো জানেন, ট্রাইকল ব্লক জানেন, এখন এটা আপনি বললে বুঝতে পারবেন যে এটার সাথে ট্রাই ক্যাচের কি ডিফারেন্স। ইটস এ ভ্যারিয়েন্ট অফ বাইপাসিং দ্য হ্যান্ডলিং টু সামবডি এলস। তো এখন যদি আমরা এটাকে রান করি, খেয়াল করেন, তাহলে খেয়াল করেন আপনার মেইন স্টার্ট মেথডে আপনি বলতেছেন ক্রিয়েট ফাইল বাটনটাকে তুমি লোড করো, আর ওইটার একটা বাটনের অনেক সময় কি বলতেছেন সিন 2 তে লোড করো। কোথায়? স্টেজ 2 তে। এটা মাই, এটা এটা স্টেজ 2, এটা মাই, এটা নেক্সট স্টেজে, আর ওটা হচ্ছে মাই স্টেজে। তাইলে কিন্তু আমরা স্টার্টিং করবে মাই স্টেজ দিয়ে, যেটা জেভিএন দিয়েছে। এখন ওইটার বাটনের অনেকশনে গিয়ে আপনি আরেকটা স্টেজ পাশাপাশি নিয়ে আসলেন। তাহলে এই যে এখন আপনি যখন নেভিগেট করবেন, দেয়ার আর সেভারাল অপশনস দ্যাট ইউ হ্যাভ, যেটা আপনি আপনার ডিজাইনে কনসিডারেশনে রাখবেন। একটা হচ্ছে যে ইওর এফএক্সএমএল
your fxml is used for the entire scene. এটা কখন হবে? যখন আপনার প্যারেন্টটা সিনের কনস্ট্রাক্টরে চলে যাবে। দ্যাট মিনস আর সিনটাই আপনি উইন্ডোতে সেট করতেছেন, তার মানে এন্টায়ার উইন্ডো উইল টেক আপ ইউর fxml টু লোড। আপনার পুরো fxml-টাই সিনকে ইনস্ট্যান্সিয়েট করতেছে fxml-টা দিয়ে, and that scene is set as a current scene of your stage. So therefore you see the whole fxml on the whole window. তাহলে আপনি যখন একটা fxml কে পরবর্তী খেয়াল করেন, এই যে হ্যালো, পরবর্তী fxml কে আপনি যদি ফুল উইন্ডোতে দেখতে চান তাহলে অবশ্যই এটার প্যারেন্টকে সিনের কনস্ট্রাক্টরে দিতে হবে। ওকে, আচ্ছা, এখন এই সিনটাকে কি আপনি নতুন উইন্ডোতে আনবেন না কারেন্ট উইন্ডোতে রিপ্লেস করবেন? দ্যাটস আপ টু ইউ। তাহলে আমরা কোনটা করলাম? নতুন উইন্ডোতে। তাহলে লোডিং অ্যান fxml অ্যাজ এ নিউ সিন অন এ নিউ স্টেজ, এটা আমরা করলাম। নাও এটার ইউজ কেস থাকতেই পারে, একটা এক্সাম্পল দেন। এই যে কথা বন্ধ করেন, একটু শোনেন না, 5 মিনিট পরে বাইরে গিয়ে কথা বলেন। কোন একটা রিপোর্টে ক্লিক করলে রিপোর্টটা আলাদা একটা উইন্ডোতে আসবে, মেক সেন্স? বা একটা পিডিএফ এর লিংকে, একটা ইমেজের লিংকে ক্লিক করলে আলাদা একটা লিংকে ক্লিক করলে আলাদা ট্যাবে আসে, তাই না? ওকে, কিন্তু আপনি এটাও চাইতে পারেন যে আপনার fxml-টা অ্যাজ এ হোল উইন্ডো কারেন্ট fxml এর সিনকে রিপ্লেস করবে। সিন আপনার লাগবে, আপনি যদি হোল উইন্ডোতে চান fxml, ইউ নিড এ সিন। এটা হচ্ছে প্রথম কথা। এখন এই সিনটাকে আমি নতুন উইন্ডোতে দিব, যেটা আমরা দিলাম, নাকি কারেন্ট উইন্ডোতে দিব? কারেন্ট উইন্ডোতে আপনি দিতে চাইতে পারেন, তাহলে সেটাও দেখতে হবে কিভাবে করতাম। এটার একটা ইউজ কেস বলেন কারেন্ট উইন্ডোতে দেওয়ার। লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ডে যাচ্ছেন, দ্যাটস কারেন্ট উইন্ডোতে। বাট আপনার ড্যাশবোর্ড ভিউটা পুরাটাই এন্টায়ার উইন্ডোতে আসতেছে, তো তখন আপনি ড্যাশবোর্ডের প্যারেন্টটাকে সিনের কনস্ট্রাক্টরে দিয়ে আপনি কারেন্ট উইন্ডোতে সিনটাকে সেট সিন করবেন। আরে লগইন থেকে তো ওটা পুরোটা রিপ্লেস হয়ে যাবে, সেটাই। তাহলে পুরোটা যে রিপ্লেস হবে সেটা তো ড্যাশবোর্ড ভিউ। তাহলে ড্যাশবোর্ড ভিউ এর প্যারেন্টটা আপনি ফুল উইন্ডোতেই আনতেছেন, তাহলে ড্যাশবোর্ড ভিউ এর প্যারেন্টটা সিনের কনস্ট্রাক্টরে দিতে হবে, যেহেতু ফুল উইন্ডোতে আনতেছে। এবং ওই সিনটাকে আমি কারেন্ট উইন্ডোতেই সেট করব সেট সিন হিসাবে। ওকে, এটা গেল সেকেন্ড অপশন। থার্ড অপশন হচ্ছে আপনি আপনার ইমিডিয়েট যে নেক্সট fxml যেটা লোড করতে চান, you don't want to load it in the entire window, you want to load it in a sub region of your loaded scene, already loaded scene যেটা আছে তার একটা এরিয়াতে আপনি fxml-টাকে লোড করতে চান। এটা হতে পারে না? এটা একটা ইউজ কেস বলুন, এক্সাম্পল। ড্যাশবোর্ডের মধ্যে আমি ডিফারেন্ট গোলে নেভিগেট করতেছি, ড্যাশবোর্ডের মধ্যে আপনি যখন ডিফারেন্ট গোলগুলো, তখন এখন এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে, আপনার স্টাইলের উপর ডিপেন্ড করবে। এটা খুব কমন জিনিস যে আপনার অপশনস গুলো বাটন আকারে বা মেনুতে থাকে। আপনি যখন সিলেক্ট করতেছেন একটা অপশন, তার যে ভিউটা সেটা আপনার পুরো ড্যাশবোর্ডকে রিপ্লেস না করে ড্যাশবোর্ডের একটা মাঝখানের একটা অংশে বা নিচের একটা অংশে লোড হচ্ছে, সেটাও হতে পারে। সেই ক্ষেত্রে ইউ আর নট রিপ্লেসিং ইউর সিন, ইউ আর রিমেইনিং অন ইউর সিন। সেই ক্ষেত্রে আপনার যে নতুন fxml, ওটাকে সিনের কনস্ট্রাক্টরে দেওয়ার প্রয়োজন নাই, সেটাকে তখন বরং আপনার কারেন্ট যে সিনটা আছে তার কোথাও অ্যাসাইন করবেন প্যারেন্টটাকে। তাহলে আপনার যে কারেন্ট লেআউট, অ্যাঙ্কর পেন, বর্ডার পেন ইত্যাদি যাই আছে, সেইটার কোনো এক জায়গায় আপনি প্যারেন্টটা দিবেন, ইনস্টেড অফ সেন্ডিং দ্য প্যারেন্ট টু এ সিন কনস্ট্রাক্টর। কারণ সিন তো আমি বানাচ্ছি না, আই এম নট চেঞ্জিং দ্য সিন, আমি আমার সিনেই থাকছি। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো হচ্ছে আপনার নেভিগেশনের স্টাইল। এখন এর সাথে আরো একটা জিনিস আমার জানা দরকার, যে হাউ টু পাস ডেটা ফ্রম ওয়ান কন্ট্রোলার টু অ্যানাদার কন্ট্রোলার। তো আপনি যখন নেভিগেট করবেন one fxml to another fxml, basically you are handshaking the control from one controller class to another controller class.
তো এখন আমার ডাটা যদি সেন্ট্রাল হয়, ডাটাবেজে থাকে, ডাটা পাসিং এর কোনো প্রয়োজন নাই। ও ডাটাবেজে রাইট করবে, ও রিড করবে, শুধু ট্রানজাকশন মানে ট্রান্সফার করলেই, সুইচ করলেই হবে। কিন্তু আপনার ডাটাটা যদি টেম্পোরারি ডাটা হয়, যেটা এই এফএক্সএমএল আপনি টেম্পোরারিলি ক্যালকুলেট করছেন এবং এটা ডাটাবেজে স্টোর করতেও চান না, জাস্ট এটা একটা ওয়ান টাইম ইউজের জন্য তৈরি হলো, এটাকে আপনি নেক্সট পেজে প্রোপাগেট করতে চান, তখন আপনাকে ডাটা পাস করতে হবে। তাহলে সিন সুইচিং এর এই চারটা অ্যাসপেক্ট আমাদের জানতে হবে। একটা আমরা অলরেডি দেখলাম যে উইদাউট ডাটা পাসিং অ্যাজ এ কমপ্লিট সিন একটা এফএক্সএমএল কে আরেকটা এফএক্সএমএল হিসাবে আরেকটা সিন হিসাবে আরেকটা উইন্ডোতে আমরা আছি। এরপরে আজকে সময় নাই, নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো, নেক্সট ক্লাসে তো আপনাদের ফাইল হ্যান্ডলিং গুলো একটু দেখে আসেন। হ্যাঁ, আমার ধারণা ওটা কি ঠিক আছে? এই ফেলসটা কি উল্টা হবে? না স্যার, ইফেলস দুইবার আছে, মানে দুটো ব্লক হয়েছে, তো একটা ব্লক আর বাচ্চা না। ও, লজিক ভুলটা ধরতে পারছেন? ওকে, কারণ যখন আমরা টেক্সট ফাইল থেকে বাইনারি ফাইল যাচ্ছিলাম, তখন যেটা করা হয়েছে ওখানে আপনার ডিভার্সন এখানে না, কোথায়? অবজেক্ট আমি একবার দেখি অবজেক্ট ফাইল এক্সিকিউট করতেছি কিনা। হ্যাঁ, আবার ডাটা ফাইল এক্সিকিউট করে ডাটা ফাইল এক্সিকিউশন কত নাম্বার লাইন? আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো নি, বাট ইউ গট দ্য পয়েন্ট, তাই না? এখন আপনারা পারবেন। তাহলে ফাইল হ্যান্ডলিং মোটামুটি হলো। আমাদের সিন সুইচিং এর এই দুই তিনটা অ্যাসপেক্ট বাকি আছে। আর কি বাকি আছে বলুন তো? এই যে ট্রাই এক্সেপশন হ্যান্ডলিং এর কিছু জিনিস একটুখানি বাকি আছে। ফাইনালি ব্লক, ট্রাই ক্যাচের পরে ফাইনালি নামে একটা ব্লক হতে পারে। আর হচ্ছে থ্রো অ্যান্ড থ্রোস। থ্রোস এর ইউজটা আমরা অলরেডি দেখছি, আমাদের এই যে স্টার্ট মেথডে আছে থ্রোস। না না, ওকে। এরপর আমরা যেটা দেখবো নেক্সট উইকে, যে চার্ট কিভাবে জেনারেট করতে হয়। ওকে, তো আপনি যে রিপোর্ট গুলো, যে যারা গোল হিসাবে রিপোর্ট ঢুকাই দিচ্ছেন, রিপোর্ট তো শুধু টেক্সট না, ওখানে আপনার অর্গানাইজ ডাটা, টেবিলের ডাটাকে আপনি চার্টে কনভার্ট করতে পারেন, বা আপনার মডেল ক্লাসের কালেকশনের কোন একটা ফিল্ড স্পেসিফিক ডাটাকে আপনি চার্টে কনভার্ট করতে পারেন, সেটাও আছে। তো তাহলে আমাদের টাইম থাকলে আমরা পিডিএফ পর্যন্ত যাব আশা করি, আর চার্ট পর্যন্ত আমরা অবশ্যই যাব। ওকে, তাহলে নেক্সট ক্লাস নেক্সট উইকে আমাদের 3টা সেশন, বাট এগেইন আপনাদের ওই মঙ্গলবারে কুইজ 3 হবে। তো মঙ্গলবার আমরা অন টাইমে শুরু করব, তো আশা করি যে আমাদের যতটুকু আছে এটা হয়ে যাবে। ওকে, তাইলে আপনারা এই উইকেন্ডে যেটা করবেন, এই যে অ্যাটলিস্ট সিন সুইচিং এর বেসিক কোডগুলো অনেকশনে দিয়ে রাখেন। এখন আপনি সেম উইন্ডোতে আনবেন নাকি নতুন উইন্ডোতে দিবেন নাকি পার্শিয়ালি করবেন, এগুলো পরে অ্যাডজাস্ট করতে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি যদি সিন, এখন কথা হলো এই যে আপনি ড্যাশবোর্ড থেকে যখন বিভিন্ন অপশনে যাবেন, সেগুলোকে যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট সিন হিসাবে ফুল সাইজ উইন্ডো হিসাবে আনতে চান, তাহলে প্রত্যেকটা এফএক্সএমএল এ ব্যাক বাটন রাখতে হবে, যে গো ব্যাক টু ড্যাশবোর্ড, মানে গো হোম বাটন থাকে না, কারণ আপনি তো পার্শিয়ালি লোড করতেছেন না, তাহলে ওখান থেকে আবার হোমে আসতে হলে কিভাবে আসবে ড্যাশবোর্ডে? তাহলে ইফ দ্যাট ইজ ইউর ডিজাইন অ্যাপ্রোচ, তাহলে প্রত্যেকটা গোল স্পেসিফিক এফএক্সএমএল এ ওই ইউজার স্পেসিফিক ড্যাশবোর্ডের ব্যাক বাটন রাখতে হবে, তাহলে ওখান থেকে আবার আপনি সিন সুইচ করে ড্যাশবোর্ডে ফেরত আসবেন। আর যদি আপনি ড্যাশবোর্ডের মধ্যেই একটা সাব রিজনে গোলগুলোর এফএক্সএমএল লোড করেন, তাহলে তো আপনি ড্যাশবোর্ডের সিনে আসেনি অলরেডি, ওটা থেকে তো সুইচ, তখন তো আর আপনার ব্যাক বাটন প্রয়োজন নেই। তাহলে আপনারা কোনটা করতে চান সেই অনুযায়ী এফএক্সএমএল গুলো বানাই ফেলবেন। এটাও মাথায় রাখেন যে আমি কি এফএক্সএমএল গুলো, গোলের এফএক্সএমএল গুলোকে ড্যাশবোর্ডের রিজনের মধ্যে আনতে চাই, নাকি গোলের পেজগুলোকে ইন্ডিভিজুয়াল ফুল সিন হিসাবে আনতে চাই। ফুল সিন হিসাবে আনতে চাইলে আপনাকে ব্যাক বাটন রাখতে হবে, মানে ব্যাক টু ড্যাশবোর্ড। আর যদি সেম রিজনে আনেন, তাহলে ব্যাক বাটন রাখলে সেটা রিডান্ডেন্সি হয়ে যাবে, সেটা আরো মানে ক্রাউড তৈরি করবে। ওকে, তাহলে ওইভাবে ডিজাইন গুলো করে এফএক্স আইডি দিয়ে অন অ্যাকশন গুলো দিয়ে কন্ট্রোলার জেনারেট করে রাখেন, আর মডেল ক্লাসের জাভা ফাইল গুলো সব তৈরি করে রাখেন, ইউজার নন ইউজার স্পেসিফিক ইরেসপেক্টিভ
কমন মেথডস গুলো দিয়ে ফেলেন, গেটার, সেটার, টু স্ট্রিং। আর ইউজারের গোল গুলো ইউজার ক্লাসের কাস্টম মেথড হবে, স্কেলেটন তৈরি করে রাখেন। এটা বলছি আপনাদের, তাহলে এইভাবে করেন। আজকের মতো খোদা হাফেজ, টাটা।